কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আগামীকালের কর্মসূচি ঘিরে উদ্বেগ উৎকণ্ঠা, আগুন ও ককটেলের ভয় দেখিয়ে ফিরে আসার চেষ্টা, নাশকতা ঠেকাতে সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী। দেশের জানমাল রক্ষার স্বার্থে আমরা রাজপথে থাকবো। আইন শৃঙ্খলা বাহিনী যে তৎপরতা, এই দুইটার ক্ষেত্রে আমার কাছে এখন পর্যন্ত মনে হচ্ছে এটা এখানে খামতি আছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি নিজেরা বেশি বিরোধে জড়িয়ে পড়েন তখন কিন্তু একটা জায়গা তৈরি হবে যেখানে আবার অন্তর্ঘাতের যারা করতে চায় তারা সুযোগ পেয়ে যাবে। রাজধানীতে বাসে আগুন, ককটেল বিস্ফোরণ, সন্দেহভাজন দেখলেই গ্রেফতারের সিদ্ধান্ত। আটককৃতদের বেশিরভাগই নিষিদ্ধ আওয়ামী লীগ কর্মী। ভারতে বসে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছেন শেখ হাসিনা। অভিযোগ, মির্জা ফখরুলের নোট অফ ডিসেন্ট সহ সনদ বাস্তবায়ন চায় বিএনপি। নোট অফ ডিসেন্টগুলোর ক্ষেত্রে বলাও আছে সনদে যে দলগুলো যদি নির্বাচনী ইশতেহারে উল্লেখ করে জনগণের ম্যান্ডেট পায়, নোট অফ ডিসেন্টগুলো তারা সেইভাবে বাস্তবায়ন করতে পারবে। জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন নয়। নয়াপল্টনে ৮ দলের সমাবেশে জামায়াত আমির। নভেম্বরে গণভোট না হলে আন্দোলনের হুঁশিয়ারি। জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিতে হবে। যারা জুলাই বিপ্লব মানবেন না তাদের জন্য ২৬ সালের কোনো নির্বাচন নাই। পদে না থেকেও বিএনপির মনোনয়ন পেয়ে চমক দেখালেন খুলনার নজরুল ইসলাম মঞ্জু। আদর্শের জয় বলছেন জনপ্রিয় নেতা। যে ফোনের অপেক্ষায় ছিলাম, সে প্রত্যাশিত ফোন যখন এলো তখন আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করি। সর্বপ্রথম আল্লাহ আমাদের উপর রহমত জারি করেছেন এবং ভারতের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে আমি ধন্যবাদ দিয়েছি। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে রয়েছি আমি মারফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। ঢাকা যেন উদ্বেগ আর উৎকণ্ঠার নগরী। ১৩ নভেম্বর আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘিরে শঙ্কায় রাজধানীবাসী। গত কয়েকদিন ধরে বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক আরও বেড়েছে। রাজপথে নাশকতা ঠেকাতে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সতর্ক অবস্থানে রাজনৈতিক দলের নেতারাও। কেউ বলছে এটা নিছক শোডাউন, কেউ বলছে ফিরে আসার চেষ্টা। বাসে আগুন আর ককটেলের ভয় দেখিয়ে আওয়ামী লীগ তাদের অস্তিত্ব জানান দিতে যাচ্ছে। আরও জানাচ্ছেন রেদওয়ান আহমেদ। একের পর এক বাসে আগুন, ককটেল বিস্ফোরণ। গত কয়েকদিন ধরেই চলছে এমন পরিস্থিতি, যার বলি ময়মনসিংহের সেই ঘুমন্ত বাস চালক জুলহাস মিয়া। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে আগুন আর ককটেল বিস্ফোরণের ঘটনায় বাড়ছে উদ্বেগ। ১৩ নভেম্বরের কর্মসূচি ঘিরে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতা প্রতিরোধে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সব রাজনৈতিক দলকে মাঠে থাকার আহ্বান সরকারের। এ অবস্থায় রাজনৈতিক দলগুলোর পরিকল্পনা কি? স্বরাষ্ট্র উপদেষ্টার প্রেস কনফারেন্স দেখেছি এবং তার আহ্বানের প্রতি শ্রদ্ধা আছে, কিন্তু তার আগেই আমাদের সাংগঠনিকভাবে আমাদের যে অবস্থান বা আমাদের সাংগঠনিকভাবে প্রস্তুতি ছিল এবং সেই সাথে আমাদের তো এমনিতে দৈনন্দিন কার্যক্রমও থাকে, সেই জায়গা থেকে আমাদের একটা সমাবেশ করারও পরিকল্পনা আছে। দেশের জনগণ যখন প্রতিরোধ করবে তখন সাথে সবাই থাকবে। জনগণ তো সবাইকে নিয়ে জনগণ, এখানে কোনো রাজনৈতিক দলকে আলাদাভাবে ট্রিট করার দরকার নাই। আমি মনে করি জনগণই সেটাকে প্রতিরোধ করবে, স্বতঃস্ফূর্তভাবে প্রতিরোধ করবে। দেশের জানমাল রক্ষার স্বার্থে আমরা রাজপথে থাকব, সরকারকে সহযোগিতা করব এবং এই ধরনের নাশকতার ব্যাপারে আমরা দাঁত ভাঙার জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছি। এই রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি নিজেরা বেশি বিরোধে জড়িয়ে পড়েন তখন কিন্তু একটা জায়গা তৈরি হবে যেখানে আবার অন্তর্ঘাতের যারা করতে চায় তারা সুযোগ পেয়ে যাবে। সেই জায়গাটা খেয়াল রাখা দরকার। সাম্প্রতিক সহিংসতা রোধে আইন শৃঙ্খলা বাহিনীর কার্যকারিতা নিয়েও উঠেছে প্রশ্ন। এ ব্যাপারে তাদেরকে আরও তৎপর হওয়ার তাগিদ দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
কিছু কিছু ভূমিকা রাখে, আবার অধিকাংশ দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে নিষ্ক্রিয়, যেহেতু তারা ফেসিবাদের আমলে নিয়োগকৃত অনেকেই আছেন কর্মকর্তাদের মধ্যে বা বাহিনীর মধ্যে, যার কারণে আমার মনে হয় তাদের ওখানে ভূমিকা থাকতে পারে। এই নিষ্ক্রিয়তা শিথিলতা তাদেরকে সুযোগ করে দিচ্ছে। প্রশাসনের সব জায়গায় এবং আপনার সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো কিন্তু এখনো কিন্তু স্বৈরাচার মুক্ত হয় নাই, তো সেই জায়গায় আশঙ্কা থেকেই যায়। অ্যাজ এ বাহিনী এটা তো জনগণের রক্ষক হওয়ার কথা, কিন্তু আমরা আজকেও জ্বালাও পোড়াও দেখেছি। এসব সম্পর্কে গোয়েন্দা তথ্য এবং আইনশৃঙ্খলা বাহিনী যে তৎপরতা, এই দুইটার ক্ষেত্রে আমার কাছে এখন পর্যন্ত মনে হচ্ছে এখানে খামতি আছে। আমরা পূর্ববর্তী যে ঢিলেমি সেটাই আমরা এখনো দেখতে পাচ্ছি। জনগণের নিরাপত্তা দেওয়ার কাজে যারা যুক্ত আছেন, দেশের নিরাপত্তার স্বার্থে যারা যুক্ত আছেন, সেনাবাহিনী সহ সকলেরই যার যার দায়িত্বের জায়গাটাকে এখানে সর্বোচ্চ মাত্রায় জারি করতে হবে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদের মতে জ্বালাও পোড়াওয়ের পুরনো কৌশলে সুবিধা করতে পারবে না আওয়ামী লীগ, এতে আরও জনসমর্থন হারাবে দলটি। এই হুমকি ধামকি ভয় ভীতি দেখিয়ে থ্রেট করে আপনি কি রাজনীতিতে কামব্যাক করলে এতে খুব বেশি ফায়দা আওয়ামী লীগের হবে না। কারণ যত বেশি আপনি ভয়ের মেসেজ লোকদেরকে দিতে থাকবেন, তত আপনার বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ হয়ে যাবে। এই ধরনের নাশকতার কালচার বন্ধে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনসাধারণকেও সজাগ থাকার আহ্বান রাজনীতিবিদদের। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর পুরান ঢাকার সূত্রাপুরে মালঞ্চ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা, তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। মঙ্গলবার সন্ধ্যা ৬টায় সূত্রাপুর ফায়ার সার্ভিসের গেটের সামনে বাসটিতে আগুন দেয়। ফায়ার সার্ভিসের সদস্যরা ১০ মিনিটের মধ্যে আগুন নিভিয়ে ফেলে। এদিকে রাজধানীর ধানমন্ডির আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার অফিসের সামনে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এসব ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। পরিকল্পিতভাবে একটি নিষিদ্ধ দল দেশ অস্থিতিশীল করার অপচেষ্টা করছে। গত ২৪ ঘন্টায় নাশকতার অভিযোগে ১৭টি মামলা ও ৫০ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপি। এসব তথ্য জানিয়েছেন ডিএমপির কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে তিনি জানান, অক্টোবর থেকে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৪টি মিছিলে জড়িত থাকার অভিযোগে ৫৫২ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের বেশিরভাগই ঢাকার বাইরে থেকে টাকার বিনিময়ে আনা হয়েছিল। মিছিলে অপ্রাপ্তবয়স্কদের ব্যবহার করার কথাও জানান কমিশনার। তাই মেস হোটেলে ভাড়াটিয়া তোলার, ভোটার আইডি যাচাই, পরিবহন অরক্ষিত না রাখা সহ নিরাপত্তা জোরদারের নির্দেশ দেন ডিএমপি কমিশনার। ১৩ নভেম্বর নিয়ে শঙ্কার কোনো কারণ নেই জানিয়ে তিনি বলেন, সেদিন নিরাপত্তা আরও বাড়ানো হবে। আইনজীবীদের আদালতে যেতে বাধা দেওয়ার সুযোগ নেই। গত কয়েকদিনে রাজধানী বিভিন্ন স্থানে ককটেল সদৃশ্য বস্তু নিক্ষেপ এবং বিভিন্ন যানবাহনে সংযোগের মাধ্যমে জনমনে আতঙ্ক ছড়ানো সহ আইনশৃঙ্খলা বিনষ্ট করার অপচেষ্টা অব্যাহত আছে। কার্যক্রম নিষিদ্ধ একটি দল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আত্মগোপনে থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করার অপচেষ্টা করছে। এরই অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছে। অস্ত্রধারী সন্ত্রাসী দেখা মাত্র ব্রাশ ফায়ার করার নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিব আজিজ। মঙ্গলবার দুপুরে সিএমপির সব থানা ফাঁড়িতে দায়িত্বরত সহ সকল পুলিশ সদস্যদের বেতার বার্তা কমিশনার মৌখিকভাবে এই নির্দেশনা দেয়। এই নির্দেশনা শুধু কথার মধ্যে সীমাবদ্ধ থাকবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। কমিশনার জানান, ২০২৪ সালের ৬, ৭ ও ৮ আগস্ট চট্টগ্রাম শহরে বিভিন্ন থানা থেকে পুলিশের অস্ত্র লুট হয়েছে। অনেক অস্ত্র বাইরে চলে গেছে। এসব অস্ত্র সন্ত্রাসীদের কাছে আছে কিনা বা অপরাধমূলক কাজে ব্যবহার হচ্ছে কিনা সে বিষয়ে পুলিশ নিশ্চিত নয়। এই প্রেক্ষাপটে অস্ত্রধারী সন্ত্রাসী দেখলে গুলি করার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি। জুলাই সনদ না মানলে ২৬ সালে কোনো নির্বাচন হবে না, এমন মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। মঙ্গলবার পল্টন মোড়ে ৭ দল আয়োজিত মহাসমাবেশে এই মন্তব্য করেন তিনি। বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না। সমাবেশে নভেম্বরে গণভোটের দাবিতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন ৮ দলের নেতারা। ফয়সাল মাহমুদের রিপোর্ট।
জামায়াতে ইসলামী সহ সমমনা ৮ দলের মহাসমাবেশ। ৫ দফা দাবিতে যুগপথ আন্দোলন করে আসছে দলগুলো। মঙ্গলবার দুপুরের আগেই পল্টনের সমাবেশে যোগ দিতে দলে দলে আসতে থাকেন নেতাকর্মীরা। হাতে ছিল নিজ নিজ দলের পতাকা আর মুখে ছিল স্লোগান। সমাবেশস্থল পল্টন বিজয়নগর হলেও মানুষের ব্যাপ্তি ছাড়িয়ে যায় কাকরাইল প্রেস ক্লাব ও বাইতুল মোকাররমের উত্তর গেট সহ চারপাশে। সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন, খেলাপথে মজলিস, জাকপা, খেলাপথ আন্দোলন, বাংলাদেশ খেলাপথ মজলিস, নিজামে ইসলাম পার্টি ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির নেতারা। বাংলাদেশের জনগণ এই ষড়যন্ত্র বাংলার মাটিতে হতে দিবে না। কোন শক্তি যদি ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে পুনর্বাসন করার চেষ্টা করে, আমরা ৮ দল জনগণকে নিয়ে রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ। কিছু দল তারা দলভোট চায় না। কেন চায় না আমাদের বুঝে আসে না। তারা চায় পানি ঘোলা করতে। যারা পানি ঘোলাতে চায় তাদের পরিণতি ভালো হবে না। বক্তারা বলেন, দেশে ৭২-এর বাকশালপন্থীদের আর কোনো জায়গা নেই। অতি দ্রুত জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার দাবি জানান তারা। অন্যথায় বিপ্লবীরা আবারও মাঠে নামার হুঁশিয়ারি দেন তারা। অভিযোগ করেন, সংবিধানে গণভোট নেই যারা বলেন তারা নতুন ফ্যাসিবাদ কায়েম করতে চান। অবিলম্বে আপনারা জুলাই সনদের আইনের ভিত্তির জন্য আগেই গণভোট দিন, তারপর ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করুন। জুলাইয়ের বিপ্লবের শাহাদাত বরণকারী বীর শহীদদের রক্ত মারিয়ে জুলাই বিপ্লবের, জুলাই সনদ বাস্তবায়নের গণভোট ছাড়া বাংলার মাটিতে আমরা আর কোনো কিছুই হতে দেব না। আপনারা জাতীয় নির্বাচন করবেন কোন আইনের ভিত্তিতে? সেই আইনের ভিত্তি হলো জুলাই সনদ যখন আইনের ভিত্তি পাবে তখন জাতীয় নির্বাচন আইনের ভিত্তিতেই হবে। সমাবেশে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বলেন, সংখ্যাগরিষ্ঠ দল যা বলবে সেটা মেনে নেওয়াই গণতন্ত্র। জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিতে হবে। যারা জুলাই বিপ্লব মানবেন না তাদের জন্য ২৬ সালের কোনো নির্বাচন নাই। ২৬ সালের নির্বাচন দেখতে হলে আগে জুলাই বিপ্লবের স্বীকৃতি লাগবে। আর জুলাই বিপ্লবের স্বীকৃতি দিতে হলে জুলাই সনদের আইনি ভিত্তি দিতেই হবে। এই আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন অনুষ্ঠান হওয়ার কোনো সম্ভাবনা নেই। দাবি আদায়ে ৮ দলের নতুন কর্মসূচি শিগগিরই ঘোষণা হবে বলে জানান জামায়াতের আমির। রাজনৈতিক দলগুলোর মতানৈক্য এখনো কাটেনি। রাজপথে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের বিভাজন দৃশ্যমান। এমন বাস্তবতায় আবারও নভেম্বরের মধ্যেই গণভোটের দাবিতে শক্তিমত্তার প্রদর্শন করল জামায়াত ইসলামী সহ ৮ দল। যে কোনো মূল্যে দাবি আদায়ের ঘোষণা দিয়ে আন্দোলন আরও তীব্রতর করার হুঁশিয়ারি দলগুলোর নেতাদের। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। শেখ হাসিনা ভারতে বসে গাড়ি পোড়ানো ও লকডাউনের ডাক দিয়ে দেশে অস্থিতিশীলতা তৈরির ষড়যন্ত্র করছে। দেশবিরোধী চক্রান্তের অভিযোগে তাকে আর দেশে ফিরতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার বড়গাঁও ইউনিয়নের লক্ষ্মীরহাট উচ্চ বিদ্যালয় মাঠে মতবিনিময় সভায় অংশ নেন তিনি। এ সময় বিএনপি মহাসচিব বলেন, শেখ হাসিনা একজন সন্ত্রাসী। তিনি অস্থিতিশীলতা তৈরি করে আবারও দেশে ফিরতে চান। সাহস থাকলে দেশে ফিরে রাজনীতি করার আহ্বান জানান মির্জা ফখরুল। মানুষ আওয়ামী লীগকে আর ক্ষমা করবে না বলেও মন্তব্য করেন তিনি। বলেন, এদেশে জামায়াতের ভোট নেই, তাই পিআর ও অন্যান্য দাবি তুলে নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে তারা। পরে রোড যুব সংসদ মাঠে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উদ্বোধন এবং মোহাম্মদপুর ইউনিয়নের গিলাবাড়ি ফেসরাডাঙ্গি বাজারে পৃথক মতবিনিময় সভা করেন ফখরুল। এখন এই গাড়ি ঘোড়া যারা এইভাবে পুরাবে, তারা দেশের সম্পদ নষ্ট করবে,
আর যে দিল্লিতে আরামে বসে থাকবে তাকে কি আমরা এই দেশে আসতে দিব? আমার থেকে আসো, এই দেশের সামনে, জনগণের সামনে আসে রাজনীতি করো। যে দিল্লিতে বসে ওইখান থেকে দেশের সর্বনাশ আর করো না। জুলাই স্বাক্ষরিত জুলাই সনদের বাইরে যে কোনো সিদ্ধান্তের দায় অন্তর্বর্তী সরকারের। নোট অব ডিসেন্ট সহ সনদের বাইরে সরকারের কোনো সিদ্ধান্ত মানতে বাধ্য নয় স্বাক্ষরকারী কোনো দল। বিএনপির এই স্পষ্ট অবস্থান জানিয়েছে দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটি। গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, যারা নির্বাচনে অংশ নিতে পারছে না তারাই নানাভাবে দেশে অশান্তি সৃষ্টি করছে। যে কোনো দল সনদের বাইরে অযৌক্তিক ও নতুন নতুন ইস্যু তৈরি করছে বলে মন্তব্য করেন স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমদ। বিভিন্ন রাজনৈতিক দলের ভিন্নমত সংক্রান্ত নোট অব ডিসেন্ট সহ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষরিত হয় 17 অক্টোবর। এর 10 দিন পর 28 অক্টোবর সেই নোট অব ডিসেন্ট বাদ দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়ার সুপারিশ চূড়ান্ত করে ঐকমত্য কমিশন। সরকারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তোলে বিএনপি সহ সমমনা দলগুলো। এসব নিয়ে রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনা করতে সরকারের বেঁধে দেয়া 1 সপ্তাহের সময়ও শেষ। সোমবার রাতে গুলশানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় বিএনপির স্থায়ী কমিটি বৈঠক। আলোচনা হয় সমসাময়িক রাজনীতি আর জুলাই সনদের আইনি ভিত্তির বিষয়ে। মঙ্গলবার সংবাদ সম্মেলনে তুলে ধরা হয় স্থায়ী কমিটির সিদ্ধান্ত। ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, জুলাই সনদ নিয়ে সরকারের কোনো উপদেষ্টার বক্তব্য বিভ্রান্তিকর এবং ঐকমত্য কমিশনে গৃহীত সিদ্ধান্ত অগ্রাহ্য করার শামিল। যে জুলাই জাতীয় সনদে উল্লিখিত বিষয়দের বাইরে সরকার কোনো সিদ্ধান্ত ঘোষণা করলে সনদের স্বাক্ষরকারী কোনো দলের জন্য তা মান্য করার বাধ্যবাধকতা থাকবে না। সেই ক্ষেত্রে সকল দায় দায়িত্ব সরকারের উপরই বর্তাবে। সেই নোট অফ ডিসেন্টগুলোর ক্ষেত্রে বলাও আছে সনদে যে দলগুলো যদি নির্বাচনী ইশতেহারে উল্লেখ করে জনগণের ম্যান্ডেট পায়, নোট অফ ডিসেন্টগুলো তারা সেইভাবে বাস্তবায়ন করতে পারবে। এখানে আমরা 100% একমত। এখনো আমরা সেই জায়গায় আছি এবং আমরা স্বাক্ষরিত সনদের বাইরে নাই। এখন এই স্বাক্ষরিত সনদের বাইরে গিয়ে কোনো রাজনৈতিক দল জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে অযৌক্তিক এবং নতুন নতুন ইস্যু করে যে আন্দোলন করছে সেই ব্যাপারে তাদেরকে বক্তব্য প্রদান করতে পারেন। জাতীয় নির্বাচনের দিনই গণভোট আয়োজনের পক্ষে নিজেদের অবস্থান তুলে ধরে বিএনপি। জুলাই সনদের আইনি ভিত্তি প্রসঙ্গে নেতারা বলেন, রাষ্ট্রপতির অধ্যাদেশ ছাড়া আদেশ জারির কোনো সুযোগ নেই। একমাত্র অধ্যাদেশ প্রণয়ন করা ছাড়া রাষ্ট্রপতির অন্য কোনোভাবে আইন প্রণয়ন করার ক্ষমতা এখন নেই। কিন্তু যদি এখন কোনো প্রজ্ঞাপনকে আদেশ নামকরণ করতে চায় এবং সেটার আইনি মর্যাদা না থাকে, সেটা প্রজ্ঞাপনের মাধ্যমে সরকার প্রকাশ করতে পারে, গেজেট নোটিফিকেশন, আইন হবে না সেটা। দেশের বিভিন্ন স্থানে সংঘটিত সহিংসতার সঙ্গে জুলাই সনদ নিয়ে চলমান বিতর্কের কোনো সম্পর্ক নেই বলেও মনে করে বিএনপি। এই নির্বাচনকে নিয়ে নানা রকম ষড়যন্ত্র চলছে। যারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না, নানাভাবে তারা দেশে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। তাই এটা সরকারের সাথে এই বিষয়ের কারণে কিন্তু হচ্ছে না। দলের শীর্ষ নেতারা বলেন, রাজপথে নয় বরং সরকারের পক্ষ থেকে আলোচনার কোনো আহ্বান জানালে তা করার সুযোগ আছে। আলোচনার জন্য আহ্বান জানায়, সেই ক্ষেত্রে আলোচনার সুযোগ থাকতে পারে, রাজপথে তো নয়। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। নেতাকে দল থেকে অব্যাহতি দেয় একযোগে 5 শতাধিক নেতাকর্মীর পদত্যাগ। প্রায় 4 বছর আগে এমন নজিরবিহীন ঘটনার সাক্ষী হয়েছিল খুলনাবাসী। বিএনপির তৎকালীন খুলনা মহানগর সভাপতি ও বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জুকে অব্যাহতি দিয়েছিল বিএনপি। এবার নির্বাচনে তার উপরই আস্থা রেখেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের পদে না থেকেও মনোনয়ন পাওয়াকে আদর্শের জয় হিসেবে দেখছেন মঞ্জু। রাজনীতিতে তার উত্থান পতন, সুখ দুঃখ, পাওয়া না পাওয়া এবং আগামীর বাংলাদেশ নিয়ে খোলামেলা আলাপ করেছেন টিম যমুনার সাথে। পেশি বা অর্থশক্তি নয়, রাজনীতিতে আদর্শই শক্তিশালী, তা আবারও প্রমাণ করলেন খুলনার জনপ্রিয় নেতা নজরুল ইসলাম মঞ্জু। 4 বছর আগে দলীয় পদ হারালেও দলের প্রতি আনুগত্যে টলেননি একদিনও। সেই নিষ্ঠারই পুরস্কার পেয়েছেন তিনি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে খুলনা 2 আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন।
2021 সালের ডিসেম্বরে বিএনপির তৎকালীন খুলনা মহানগর সভাপতি ও বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের পদ থেকে মঞ্জুকে অব্যাহতি দেয় দল। এতে রীতিমতো হতবাক হয়ে যান তিনিসহ তার কর্মী সমর্থকরা। প্রতিবাদে 526 জন নেতাকর্মী একযোগে পদত্যাগ করেন, যা দেশের রাজনীতিতে এক বিরল ঘটনা। ভুল ইনফরমেশনের ভিত্তি করেই একটা গ্রুপ তারা এই কাজটি করেছে। যখনই আমাদেরকে বাদ দিয়ে কমিটি করা হলো, আমাদের মনটা ভেঙে গিয়েছিল যে দলের জন্য 45 বছর কাজ করেছি, সেই দল কোনো কিছু জিজ্ঞাসা না করেই আমাদেরকে বাদ দিয়ে দিল। আবার আশাহত হই না এই জন্য যে দল সঠিক মূল্যায়ন করবেই। 1979 সালে ছাত্রদল থেকে রাজনীতি শুরু করা এই নেতা 4 দশকের বেশি সময় ধরে বিএনপির রাজনীতিতে সক্রিয়। দীর্ঘ সময় মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। 2008 সালে ধানের শীষ প্রতীকে খুলনা 2 আসনে নির্বাচিত হন সংসদ সদস্য হিসেবে। জনপ্রিয়তাটাকে রক্ষা করা, ইমেজ রক্ষা করে একটা বিভাগীয় শহরের লিডারশিপে থাকা, এটা এত সহজ না। লোভ লালসার ঊর্ধ্বে থেকে রাজনৈতিক ক্ষমতা অপব্যবহার না করে বিভিন্ন দুর্যোগের সময় দলকে রক্ষা করে, কর্মী রক্ষা করে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার যে রাজনীতি, সেই ধারাটাকে আমরা চালু করেছি। দীর্ঘ প্রায় 4 বছর পর গত 2 নভেম্বর হঠাৎই ফোন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। খুলনা 2 আসনে মনোনয়ন দেওয়ার কথা জানান। এরপর সব কষ্ট ভুলে গেছেন তৃণমূলের এই নেতা। যে ফোনের অপেক্ষায় ছিলাম, সে প্রত্যাশিত ফোন যখন এলো, তখন আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করি। সর্বপ্রথম আল্লাহ আমাদের উপর রহমত জারি করেছেন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে আমি ধন্যবাদ দিয়েছি যে আপনি আমাদেরকে খুঁজে বের করেছেন এবং আমাদেরকে সম্মানিত করেছেন। আগামী ফেব্রুয়ারিতে একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন হবে, যেখানে জনগণ আবারও ভোটাধিকার প্রয়োগ করে বিএনপিকে বিজয়ী করবে, এমনটাই প্রত্যাশা খুলনার এই জনপ্রিয় নেতার। সরকার বলছেন। শেখ আল এহসান, যমুনা নিউজ, খুলনা। আগামী জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার ছাপা হচ্ছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত কাগজ কল কর্ণফুলী পেপার মিলের কাগজে। এখান থেকে 11 কোটি টাকায় 914 টন রঙিন কাগজ নিচ্ছে নির্বাচন কমিশন। এরই মধ্যে 178 টন সরবরাহ করা হয়েছে, বাকিগুলোর উৎপাদন কার্যক্রম চলছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনা চলছে বেশ কিছুদিন ধরে। রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভিন্নতা থাকলেও বসে নেই নির্বাচন কমিশন। শুরু করেছে ব্যালট পেপার ছাপানোর পূর্ব প্রস্তুতি। এজন্য 914 টন কাগজ নিচ্ছে কাপ্তাইয়ের চন্দ্রঘোনায় অবস্থিত কর্ণফুলী পেপার মিল থেকে। এরই মধ্যে 178 টন কাগজ সরবরাহ করাও শেষ। বাকি 736 টন দেয়া হবে জানুয়ারির মধ্যে। সাদা কাগজ বানাতে হলে আমাদের বিদেশ থেকে পাল্প আমদানি করতে হয়, এটা একটা লং প্রসিডিওর। তো এবার আমি আপনার এই টেন্ডার আহ্বান করে বিদেশ থেকে মাল আসতে প্রায় 6 মাসের মতো লেগে যায় এবং অনেক সময় টেন্ডারও পাওয়া যায় না। তো সেই কারণে আমরা সাদা কাগজের অর্ডারটুকু, নির্বাচন কমিশনের সাদা কাগজের অর্ডারটুকু নিতে পারি না। 2025-26 অর্থ বছরে কেপিএম এর কাগজ উৎপাদন লক্ষ্যমাত্রা 3500 টন। এর মধ্যে 914 টন রঙিন ও বাদামি সালফেট কাগজের অর্ডার দিয়েছে নির্বাচন কমিশন, যার বাজার মূল্য প্রায় 11 কোটি 11 লাখ টাকা। নির্দিষ্ট সময়ে সরবরাহ দিতে চলছে উৎপাদন কার্যক্রম। র মেটেরিয়াল, মেশিন, আমাদের সবকিছুই এই মুহূর্তে ঠিক আছে। আমরা ধাপে ধাপে কাগজগুলো বানানো শুরু করছি। হলুদ, গ্রিন, লাল, সবুজ 4টা কালারের কাগজ তৈরি হয় এখানে। আমাদের এখানে আমরা পুরাতন মেল, তারপরে নির্বাচনের কাগজ আমরা তৈরি করতেছি এবং 2-3 মাসের দিতে আর অলমোস্ট আমাদের কার্যক্রম শেষ দিকে। ইনশাআল্লাহ আশা করা যায় যে ডিসেম্বরের মধ্যে আমাদের এটা অর্ডারটা সম্পন্ন করা যাবে। 1953 সালে 68 একর জায়গার উপর কারখানা এবং 431 একর আবাসিক জায়গা নিয়ে উপমহাদেশের বৃহত্তম কাগজ কল হিসেবে দেশে যাত্রা শুরু করে কর্ণফুলী পেপার মিল। আল আমিন শিকদার, যমুনা নিউজ।
নেত্রকোনায় পতিত সরকারের দেওয়া জমিসহ আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি করে দেওয়া হচ্ছে। স্থানীয়রা বলছেন এসব ঘরের বরাদ্দ রাজনৈতিক বিবেচনায় হওয়ায় ঘর পেয়েছেন প্রভাবশালীরা, তাই তারা ঘরে উঠছেন না। উদ্বোধনের পর থেকেই খালি পড়ে আছে শতকরা 60 থেকে 70 ভাগ ঘর। কোনো কোনো স্থানে বিক্রি করে দেওয়া হচ্ছে বরাদ্দ পাওয়া ঘর। পড়ে থাকা এসব ঘরের বরাদ্দ চান প্রকৃত ভূমিহীন মানুষ। বিষয়টির খোঁজ নিয়ে নতুন করে তালিকা প্রস্তুত করে উপকারভোগীদের মাঝে বিতরণ করার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। যে ঘরটি হওয়ার কথা ছিল অসহায়দের আশ্রয়, সেখানে জায়গা করে নিয়েছে ক্ষমতার দাপট আর টাকার প্রভাব। যাদের জমি আছে ঘর নেই, এমন মানুষের জন্য আশ্রয়ণ প্রকল্পের উদ্যোগ নেয় পতিত আওয়ামী লীগ সরকার। প্রকল্পের আওতায় নেত্রকোনার খালিয়াঝুরির হেমনগর কান্দায় 2022 সালে নির্মাণ করা হয় 350টি ঘর। 2023-এ হস্তান্তর করা হলেও মাত্র 95টি বাদে বাকি সব ঘর এখন তালাবদ্ধ। স্থানীয়দের অভিযোগ, আশ্রয়হীনদের দেওয়ার কথা থাকলেও বেশিরভাগ ঘরই বরাদ্দ পায় তৎকালীন প্রভাবশালীরা। প্রয়োজন না থাকায় এখন বিক্রিও শুরু করেছে তারা। 60,000, 65,000, হ্যাঁ, এই 1 লাখ এরকম বিক্রি করতেছে। কিন্তু যারা বাড়ি ঘর বেশি আছে, মানে সুখ সুবিধা, ওরার ঘর দর বিক্রি করে যাইতেছে। কিছু বেশি কিনে হইতাছে, কিছু মানুষের দহলেও আছে, কিছু কেউ হামাইছে থাকতেছে এইভাবে। শুধু হেমনগর কান্দাই নয়, জেলার বেশিরভাগ আশ্রয়ণ প্রকল্পেরই একই অবস্থা। ফাঁকা পড়ে আছে অধিকাংশ ঘর। নির্মাণের কয়েক বছরের মাথায়ই ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। ঘর নির্মাণে নিম্নমানের উপকরণ ব্যবহারের অভিযোগও করছেন বসবাসকারীরা। অনেক ঘর আছে বৃষ্টি পরে, জানালা খুলে জায়গা, দরজা খুলে জায়গা, এটা মেরামত করছে না। তো আর লড়ার লাগে ঘুমাইতে পারি না, বয়ে উঠতে পারি ঘুমাতে কেলা খায়া। এভাবে ঘর দিল আর একটা ভালো নাই, এই সাইডও ভালো নাই, এই সাইডও ভালো নাই। চাইরানা মানুষ এখানে এরকম আছে যাদের বাড়ি ঘর আছে, গরু বাছুর ক্ষেত করি, 500 মন 100 মন ধানও আছে তাদের বাড়ি ঘরে, কিন্তু তারা ওই রুম পাইছে। কিন্তু পায়ে আমরা মতন গরিব, আমরা তো স্যার যখন আমরা টোকেন পাইছি তখনই আমরা আয় পড়ছি, উনার পর্যন্ত এখনো আসেই না। স্থানীয়দের দাবি, নতুন তালিকা বানিয়ে প্রকৃত উপকারভোগীদের দেয়া হোক এসব ঘর। একটা স্কুলও পাইলাম না, ঘরের মতো পাইলাম না, জায়গা মতো কোনো ভাব নাই। স্যার সমস্যা হয়েছে গিয়া যারা বাড়ি ঘর আছে এই হারারই তো ঘর দিছে বেশি, যে কারণে তাহা না। খালি পড়ে থাকা ঘরের তালিকা নতুন করে প্রণয়নের মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের মাঝে বিতরণের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসন। অনেক জায়গায় আশ্রয়নের ঘরে যাদেরকে ঘর বরাদ্দ দেওয়া হয়েছিল তারা নিজেরা থাকে না, অন্যত্র থাকে। অনেক ঘর ফাঁকা পড়ে আছে এবং অনেক ঘর এমনও শোনা গেছে যে বিক্রি করে দিয়ে চলে গেছে। এটা বিক্রি করা বা হস্তান্তর করার কোনো রকমের কোনো আইনগত সুযোগ নেই। যেগুলো ফাঁকা আছে, দীর্ঘদিন কেউ থাকে না, তাদের বরাদ্দ বাতিল করে অন্য যারা আশ্রয়হীন আছে, ভূমিহীন আছে, তাদেরকে সেখানে পুনর্বাসনের জন্য আমরা ব্যবস্থা করবেন। শুধু আশ্বাস নয়, দ্রুত কার্যকরী পদক্ষেপ দেখতে চায় স্থানীয়রা। জারিন অর্নি, যমুনা নিউজ। ভারতের দিল্লিতে লাল কেল্লার সামনে বিস্ফোরণের ঘটনায় বাংলাদেশকে জড়িয়ে ভারতীয় গণমাধ্যমের খবর ভিত্তিহীন বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি। উপদেষ্টা জানান, শেখ হাসিনার বিরুদ্ধে রায়ের বিষয়ে যে কেউই জাতিসংঘে আপিল করতে পারে। জাতিসংঘ বাংলাদেশকে কিছু বললে পদক্ষেপ নেবে ঢাকা। সোমবার ভারতের দিল্লিতে লালকেল্লার সামনে গাড়িতে বিস্ফোরণের ঘটনায় 13 জন নিহত, আহত হয়েছেন অনেকে। এ ঘটনায় বাংলাদেশকে জড়িয়ে সংবাদ প্রচার করেছে ভারতীয় কিছু গণমাধ্যম। তবে দেশটির সরকার এ নিয়ে এখনো মুখ খোলেনি। এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টাকে প্রশ্ন করা হলে ভারতীয় গণমাধ্যমের সমালোচনা করেন তিনি। বলেন, বাংলাদেশের ব্যাপারে দেশটির গণমাধ্যমের আচরণ এরকমই। যাই কিছু ঘটুক না কেন, মিডিয়া আমাদের উপর দোষ চাপানোর চেষ্টা করবেই, কিন্তু তো কোনো কারণ নেই এটা বিশ্বাস করার, কোনো সেন্সিবল লোক তো এটা বিশ্বাস করবে না। কাজে এটা নিয়ে আমরা বলতে জানতে চাওয়া হয় অন্তর্বর্তী সরকার ও গণহত্যার বিচার অবৈধ অভিযোগ জানিয়ে জাতিসংঘে সাবেক শিক্ষামন্ত্রী নওফেল চৌধুরী সহ আওয়ামী লীগ নেতাদের চিঠির ব্যাপারে। উপদেষ্টা বলেন, জাতিসংঘ সরাসরি কিছু জানালে পদক্ষেপ নেবে ঢাকা। যে কেউ যে কোনো কিছু জাতিসংঘ যদি আমাদেরকে কিছু বলে, তখন উইল টেক কেয়ার অফ ইট।
চীন থেকে অস্ত্র কেনা ও এর প্রভাব নিয়েও কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। জানান সবার সাথেই ভারসাম্য বজায় রাখছে বাংলাদেশ। আমরা ঢুকে যাচ্ছি না, আমরা ব্যালেন্স রিলেশন বজায় রেখেছি এবং তার মানে আমাদের কোনো স্যাংশনের ভয় নেই বা অস্ত্র আমি মনে করি না যে আমাদের উপরে কোনো ধরনের কোনো স্যাংশন আছে। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতির খবর রাখছে সহকর্মী তানভীর সিদ্দিক টিপু। বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন তিনি আমাদের সঙ্গে। টিপু, আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি কেমন দেখছেন, জানাবেন বিস্তারিত। মারফি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তুতি কিন্তু গতকাল থেকেই শুরু হয়েছে। যেমনটি ডিএমপি কমিশনার গতকাল ব্রিফিংয়ে জানিয়েছিলেন যে তারা গতকাল বিকেল পর্যন্ত প্রায় 50 জনকে তারা গ্রেফতার করেছেন এই ককটেল বিস্ফোরণের ঘটনায়, এবং তারপরেও কিন্তু আমরা দেখেছি সারা রাত ধরে তাদের নানান ধরনের অভিযান পরিচালনা করেছেন বিভিন্ন এলাকায় রাজধানীর। একই সাথে বিভিন্ন জায়গায় তারা চেকপোস্ট বসিয়েছেন, সেই চেকপোস্টগুলোতে তারা তল্লাশি করেছেন, কোথাও কোথাও ডগ স্কোয়াড দিয়েও তারা তল্লাশি করে দেখেছেন। এবং গতকাল কিন্তু আপনি জানেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা যেটা ঘোষণা দিয়েছেন যে যদি কাউকে সন্দেহ হয় বা কাউকে সন্দেহভাজন মনে হয় তাহলেই যেন পুলিশ তাকে গ্রেফতার করে, এবং পুলিশ কিন্তু আসলে সেই কাজটি করার চেষ্টা করছে বলে আমরা দেখছি গতকাল থেকে। এবং আজ সকালেও আমরা এই মুহূর্তে পুলিশ লাইন্স রাজারবাগ যে পুলিশ লাইন্স সেখানে আছি, এবং রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় দেখেছি মোড়ে মোড়ে পুলিশরা অবস্থান করছেন। এবং এই রাজারবাগ থেকেই মূলত ঢাকা শহরের বিভিন্ন জায়গায় যে পুলিশ বিভিন্ন জায়গায় টহল দিতে যান সেগুলো যাচ্ছেন সকাল থেকে। বিভিন্ন তাদের যেসব টহল যান রয়েছে সেই টহল যানে করে তারা বিভিন্ন জায়গায় যাচ্ছেন। এবং সারা দেশব্যাপী আপনি জানেন যে ডিএমপি কমিশনার গতকাল দেশবাসীকে যেভাবে আশ্বস্ত করেছেন, তিনি কিন্তু বলেছেন যে এই ককটেল বিস্ফোরণ বা এইসব ছোটোখাটো ঘটনায় আসলে আশঙ্কার কোনো কারণ নেই। তিনি দেশবাসীকে শান্ত থাকতে অনুরোধ করেছেন, আহ্বান জানিয়েছেন, এবং একই সাথে বলেছেন যে পুরো পরিস্থিতি আসলে তাদের নিয়ন্ত্রণেই রয়েছে। এই ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় যেগুলো ছড়ানো হচ্ছে সেগুলোকে তিনি গুজব বলছেন, এবং এই গুজব প্রতিহত করতে তিনি দেশবাসীর সহায়তা চেয়েছেন। একই সাথে স্বরাষ্ট্র উপদেষ্টাও সহায়তা চেয়েছেন, এবং তারা বলছেন যে এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এটি তাদের নিয়ন্ত্রণেই রয়েছে। মারফি, ধন্যবাদ আপনাকে। দীর্ঘ 5 মাস ধরে পানিবন্দী মেহেরপুরের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। জলাবদ্ধতার কারণে ব্যাহত হচ্ছে পাঠদান। পানিবাহিত রোগের আশঙ্কায় শিক্ষার্থী ও অভিভাবকরা। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলেও কার্যকারী উদ্যোগ নেওয়া হয়নি বলে দাবি বিদ্যালয় কর্তৃপক্ষের। এখানে খেলার কথা বাচ্চাদের, অথচ জলকেরিতে মত্ত হাঁসের দল। প্রায় 5 মাস ধরে এভাবেই পড়ে আছে মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ। ফলে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম, দুর্ভোগ পোহাচ্ছে শিক্ষক শিক্ষার্থীরা। বিদ্যালয়ে পানি জমার কারণে আমরা প্রতিনিয়ত খেলাধুলা করতে পারি না। মা বাবারা হলে পারে এখানে আসতে দেয় না, কারণ বলে যে পানিতে পা দিলে ঘা হবে। রাস্তাটা একটু পিছল, এতে কয়েকজন ধাক্কাধাক্কি করে পড়ে যায়, তাদের অনেক আঘাত লাগে। স্কুলের একমাত্র টিউবওয়েলটি জলের মধ্যে দাঁড়িয়ে। একইভাবে পড়ে আছে খেলার সামগ্রীগুলো। পানি নিষ্কাশনের সমস্যার কারণে ব্যবহার অযোগ্যের পথে টয়লেটও। সবচাইতে নিম্ন শ্রেণীর যারা হচ্ছে শিশু শ্রেণী, বাথরুমে যেতে গেলে পানির হয়ে যেতে পারে না। নাতনিক নিয়ে চারিদিকের পানিতে ওই জন্য একা ছেড়ে দেবো। ভিজা কাপড় পরে ধরেন বসে থাকে, বাসায় যাতে সব অনেক দূরে বাসা যাতে সম্ভব না বাচ্চা নিয়ে। জলাবদ্ধতায় অনুপযোগী হয়ে পড়ছে একটি শ্রেণীকক্ষের পাঠদান। ফলে একই রুমে 2 ক্লাসের পাঠদান করতে বাধ্য হচ্ছেন শিক্ষকেরা। বারবার কর্তৃপক্ষকে জানিয়েও কোনো সুরাহা হয়নি। আমরা তাৎক্ষণিক এলাকাবাসী মিলে আমরা এখানে পার্শ্ববর্তী ইটভাটা থেকে ইট নিয়ে এসে যে পায়ের তলে ইট দিয়ে ক্লাসগুলো চালু রাখার চেষ্টা করেছি। ক্লাস 2 আর প্রাক প্রাথমিক ক্লাস, হ্যাঁ, এরা যেহেতু দুজনই বাচ্চা, দুটাই শিশু, না ওরা বুঝতে পারছে না এরা বুঝতে পারছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলছেন স্থানীয় একটি ব্রিজের জন্যই এই সমস্যার সম্মুখীন হচ্ছে এই স্কুল। প্রতিষ্ঠানের দক্ষিণ পাশে ন্যাশনাল হাইওয়ে, সেখানে একটা ব্রিজ ছিল, তো রাস্তাটা নতুনভাবে তৈরি হওয়ার সময় কালভারটা বন্ধ হয়ে যাওয়ার প্রেক্ষিতে সেই পানিটা বেরোনোর জায়গা নেই। জেলা প্রশাসকের সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছে শিক্ষা অফিস। শিক্ষা কর্মকর্তা বলছেন জল নিষ্কাশনে লাগতে পারে আরও অন্তত 2 মাস। এই বিষয়ে আমি যে জেলা প্রশাসক মহোদয়ের কাছে আরও সুদৃষ্টি কামনা করছি। ওই যে হাইওয়ের যে কালভারটি সেটি যাতে উন্মুক্ত করে দিতে পারে। আশা করি আমরা 2-1 মাসের মধ্যে
ওই বিদ্যালয়টির সংযোগ সড়কগুলো পুরো সুন্দরভাবে চালু করতে পারবো। দ্রুত সংকট কাটাতে না পারলে শিক্ষার্থীদের মানসিক বিকাশ হুমকির মুখে পড়বে, এমনটাই শঙ্কা শিক্ষক ও অভিভাবকদের। শরীফ ফারুকি, যমুনা নিউজ। ভোলা মনপুরা উপজেলায় যাতায়াত নিয়ে চরম দুর্ভোগে পড়েছেন দ্বীপবাসী। নদী ও সমুদ্র দিয়ে পরিবেষ্টিত হওয়ায় যোগাযোগের একমাত্র মাধ্যম নৌপথ। এদিকে লঞ্চ চলাচলের সময়সীমাও নির্ধারিত। মোটরসাইকেল ও অটোরিকশা ছাড়া চলে না অন্য কোনো যানবাহন। স্থানীয়রা বলছেন, পর্যটন খ্যাত হলেও ভ্রমণ পিপাসীরাও মুখ ফিরিয়ে নিচ্ছেন। বাণিজ্যিক, সামাজিক সহ সব দিক দিয়ে পিছিয়ে পড়ছে মনপুরা। তাই দ্রুত সহজ যাতায়াত নিশ্চিতে মনপুরা থেকে তজুমুদ্দিন রুটে ফেরি চালুর দাবি জানিয়েছেন তারা। হরিণের অভয়ারণ্য ম্যানগ্রোভ বনাঞ্চল মনপুরা। 3 দিকে মেঘনা ও বঙ্গোপসাগর বেষ্টিত পর্যটন খ্যাত দ্বীপটিতে যাতায়াতের একমাত্র মাধ্যম নৌপথ, যা ভোলার মূল ভূখণ্ড থেকে প্রকৃতির অপরূপ লীলাভূমিকে বিচ্ছিন্ন করে রেখেছে। প্রতিদিন ঢাকা থেকে নোয়াখালীর হাতিয়া যাওয়ার পথে একটি, তজুমুদ্দিন থেকে মনপুরা সি সার্ভিস এবং চরফ্যাশন থেকে মনপুরা, মোট 3টি লঞ্চ দ্বীপটিতে যাতায়াত করে, তাও দুপুরের পর বন্ধ। দ্বীপের মধ্যে মোটরসাইকেল ও অটোরিকশা ছাড়া কোনো যানবাহন চলে না। যাতায়াতের এমন নাজুক দশার কারণে জরুরি অবস্থায় চিকিৎসা সংকট তো আছেই, সেই সাথে আর্থিক, সামাজিক ও ভৌগোলিকভাবেও পিছিয়ে পড়ছে মনপুরা, বলছেন স্থানীয়রা। 2টার পরে মনপুরা থেকে বের হওয়ার মতো আর কোনো রাস্তা আমাদের মনপুরা যাতায়াতের কোনো ব্যবস্থা নাই। মনপুরা ইলিশের দেশ হওয়া সত্ত্বেও এখানে যোগাযোগ ব্যবস্থা না থাকার কারণে ইলিশ সরবরাহ করতে না পারায় অনেক ব্যবসায়ী তার ব্যবসা গুটিয়ে নিচ্ছে। মনপুরার নতুন 2 জন ডাক্তার নিয়োগ হয়েছিল, কিন্তু তারা এই যোগাযোগ ব্যবস্থার কথা শুনে তারা আর যোগদানই করেনি। উচ্চশিক্ষার জন্য তজুমুদি বা অন্য কোথাও গেলে সেখানে পরীক্ষা দিয়ে তারা প্রতিদিন আসতে পারে না। যদি একটা ফেরি ব্যবস্থা থাকতো তাহলে সকালে তারা গিয়ে বিকেলে আবার তারা ফিরে আসতে পারতো। আমরা চাই অতি দ্রুত সময়ের মধ্যে মনপুরা তজুমুদ্দিন রুটে ফেরি চলাচল শুরু হোক। ফেরি পারাপারটা যদি ঠিক মতো হয় তাহলে আমাদের বাণিজ্যিক এবং পর্যটনের জন্য সবচেয়ে ভালো একটা দিক। কঠিন যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থার কারণে পর্যটকরাও মুখ ফিরিয়ে নিচ্ছেন মনপুরা থেকে। স্থানীয়দের দাবির মুখে মনপুরা থেকে তজুমুদ্দিন রুটে ফেরি চালু করতে নৌ মন্ত্রণালয়ে চিঠি দেয়া হবে, বললেন জেলা প্রশাসক। মাননীয় নৌ উপদেষ্টা মহোদয়কে আমরা মৌখিক অবহিত করেছি এইখানে আরেকটি সি ট্রাক যাতে বৃদ্ধি করা যায় এবং জনগণের দাবি রয়েছে সেখানে একটি ফেরি চলাচলের জন্য যেন যানবাহন পারাপার করা যায়। যেহেতু জনগণের দাবি রয়েছে, আমি এই বিষয়টি নৌ পরিবহন মন্ত্রণালয়কে অবহিত করব। 2022 সালে মনপুরা থেকে তজুমুদ্দিন পর্যন্ত ফেরি চালুর উদ্যোগে উপজেলার বিভিন্ন স্পট পরিদর্শন করে BIWTA এবং BIWTC। 3 বছর পেরিয়ে গেলেও আলোর মুখ দেখেনি সেই পরিকল্পনা। স্থানীয়রা বলছেন, এই রুটে ফেরি চালু হলে প্রায় 1.5 লাখ মানুষের যোগাযোগ সহজ হবে, সেই সাথে উন্নত হবে পর্যটন ও বাণিজ্য খাত। আফরোজা লামিয়া, যমুনা নিউজ। কুষ্টিয়ার কমলাপুরে মর্নিং গ্লোরি দাবা ক্লাবের 14তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এই উপলক্ষে আয়োজন হয়েছে ইঞ্জিনিয়ারিং রণজিৎ কুমার পাল ব্লিটজ টুর্নামেন্ট। বিকেলে উপজেলার গির্জানাথ মজুমদার লেনে ক্লাবটির নিজস্ব কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা ও কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়। এ সময় সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সভাপতি ডাক্তার রতন কুমার পালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রফেসর ডক্টর আনিসুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবটির যশোর ও ঝিনাইদহ শাখার সাধারণ সম্পাদক, গ্রামীণ ফোনের কর্মকর্তা সহ অন্যান্যরা। ব্লিটজ টুর্নামেন্টে কুষ্টিয়া, ঝিনাইদহ এবং যশোর অঞ্চলের 32 জন আন্তর্জাতিক রেটিংপ্রাপ্ত দাবাড়ু ও ক্লাবের সদস্যরা অংশ নেন। ব্লিটজে একটি দাবা ম্যাচ 5.5 মিনিটের মধ্যেই শেষ হয়ে থাকে। একের পর এক সন্ত্রাসী হামলায় প্রকম্পিত পাকিস্তান। মঙ্গলবার ইসলামাবাদ জেলা আদালত চত্বরে আত্মঘাতী বোমা হামলা হয়। এতে প্রাণ গেছে অন্তত 12 জনের। হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানি তালেবান। এ ঘটনার পর সাউথ ওয়াজিরিস্তানের একটি ক্যাডেট কলেজে হামলা চালায় সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা। সেনা অভিযানের পর উদ্ধার করা হয় শিক্ষার্থীদের। এদিকে সন্ত্রাসী হামলার ঘটনার পেছনে ভারত দায়ী বলে অভিযোগ করেছেন পাকিস্তানি প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।
মঙ্গলবার ব্যস্ততম সময়ে ইসলামাবাদ জেলা আদালত চত্বরের সামনে ঘটে ভয়াবহ বিস্ফোরণ। কর্তৃপক্ষ জানায় বিস্ফোরক বোঝা একটি গাড়ি আদালত প্রাঙ্গণের ভেতরে ঢোকার চেষ্টা চালায়। এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা বাধা দিলে সেখানেই বিস্ফোরণ ঘটায় আত্মঘাতী হামলাকারী। ঘটনাস্থলে প্রাণ যায় বেশ কয়েকজনের। এই ঘটনার পরপরই পুরো এলাকায় সতর্কতা জারি করা হয়, চালানো হয় তল্লাশি অভিযান। হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানি তালেবান। এই ঘটনার পর হামলা হয় ওয়াজিরিস্তানের একটি ক্যাডেট কলেজে। সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা ভেতরে ঢুকে এলোপাতাড়ি গুলি করতে থাকে। এই ঘটনার পর সেখানে অভিযান চালায় সেনাবাহিনী সদস্যরা। উদ্ধার করে নিয়ে আসা হয় শিক্ষার্থী এবং কর্মীদের। এদিকে একের পর এক সন্ত্রাসী হামলার ঘটনায় ভারতকে দায়ী করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। আফগানিস্তান থেকে ভারতের প্ররোচনায় খারিজি বিদ্রোহীরা এই হামলা চালিয়েছে। বিশ্বের জন্য ভারতের এই ধরনের ঘৃণ্য ষড়যন্ত্রের নিন্দা করার সময় এসেছে। উভয় হামলা এই অঞ্চলে ভারতীয় রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের সবচেয়ে খারাপ উদাহরণ। এদিকে খাইবার পাখতুনখোয়ায় একটি সেনা চৌকিতে হামলায় নিরাপত্তা বাহিনীর অন্তত 10 সদস্য আহত হয়েছেন। মীর মুশফিক হাসান, যমুনা নিউজ। যুদ্ধবিধ্বস্ত সুদানে হত্যা, লুণ্ঠন, অপহরণের পাশাপাশি নারীদের উপর নানাবিধ সহিংসতা চালিয়েছে র্যাপিড সাপোর্ট ফোর্সেস বা RSF। দুর্ভিক্ষ পীড়িত এলাকাগুলোতে খাদ্য হিসেবে জংলি ফল ও পাতা সংগ্রহ করত নারীরা। আর এই সুযোগে ধর্ষণ সহ অবর্ণনীয় নির্যাতন চালাতো RSF সদস্যরা। আল ফাশির থেকে পালিয়ে শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়া নারীদের বিভীষিকাময় অভিজ্ঞতার কথা জানিয়েছে জাতিসংঘের নারী বিষয়ক সংস্থা। তীব্র খাদ্য সংকটে জর্জরিত যুদ্ধবিধ্বস্ত সুদান। আনুষ্ঠানিকভাবে আল ফাশির ও কাদুগুলি এলাকায় দুর্ভিক্ষ ঘোষণা করেছে আন্তর্জাতিক খাদ্য নজরদারি সংস্থা। জীবন বাঁচাতে বাধ্য হয়ে খাদ্য হিসাবে বন্য ফল এমনকি পাতাও গ্রহণ করেছে আল ফাশির এলাকার বাস্তুচ্যুত সুদানিজরা। বেঁচে থাকার তাগিদে এই বুনো পাতা সংগ্রহ নিয়েও রোমহর্ষক কিছু অভিজ্ঞতার বর্ণনা দিয়েছেন আল ফাশির থেকে পালিয়ে আসা তাওইলা শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়া নারীরা। পুরো শরীরে গভীর আঘাতের চিহ্ন, কিছু কিছু ক্ষতের দিকে তাকানো দুষ্কর। নিজেদের শরীরে এভাবে যুদ্ধের চিহ্ন বয়ে নিয়ে বেড়াচ্ছে নানা বয়সী হতভাগ্য এসব সুদানিজ নারী। পুরো এলাকায় একদানা খাবার খুঁজে না পেয়ে বাধ্য হয়ে নিজের পরিবার ও সন্তানদের জন্য বনের ভেতর থেকে কুড়িয়ে আনতেন ছোট আঙুরের মতো একরকম ফল ও পাতা। এমন সময় আচমকা তাদের তুলে নিয়ে ধর্ষণ সহ নানা অকথ্য নির্যাতন চালাতো RSF বাহিনীর সদস্যরা। এমনকি অপহরণ করে হত্যা করা হতো তাদের সন্তানদেরও। পালিয়ে আসা নারীদের জবানবন্দিতে এসব ঘটনা তুলে ধরেছে জাতিসংঘের নারী বিষয়ক সংস্থা। তীব্র খাদ্য সংকটের মাঝে নারীরা বুনো পাতা আর ছোট ছোট আঙ্গুর খুঁজে বের করত সেগুলো দিয়ে স্যুপ বানানোর জন্য। এই কাজ করার সময় অপহরণ, ধর্ষণ সহ ভয়াবহ সব সহিংসতার মুখোমুখি হতে হতো সুদানের নারীদের। নির্বিচারে হত্যার পাশাপাশি পরিকল্পিতভাবে নারীদের উপর যৌন সহিংসতা চালাচ্ছে RSF। নারীদের শরীর যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করছে সুদানের বর্বর র্যাপিড সাপোর্ট ফোর্সেস। অভিযোগ জাতিসংঘের নারী বিষয়ক সংস্থার। সুদানে ধর্ষণ ও নিপীড়নকে পরিকল্পিতভাবে যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। সুদানিজ নারীদের দেহ পরিণত হচ্ছে ক্রাইম সিনে। সুদানে নারীদের জন্য নিরাপদ কোনো স্থান নেই এখন। ন্যূনতম সামাজিক কিংবা মানসিক পরিষেবা পাওয়ার পথ নেই নারীদের। জাতিসংঘ জানিয়েছে যুদ্ধবিধ্বস্ত এলাকাগুলোতে তীব্র খাদ্যহীনতায় দিন পার করছে অন্তত 1,10,00,000 নারী। খাবারের সন্ধানে বের হলেও বেশিরভাগ সময়ই সম্পূর্ণ সুরক্ষিত অবস্থায় ফেরে না কেউই। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে জীবন বাঁচাতে আল ফাশির ও এর আশেপাশের এলাকাগুলো থেকে পালিয়েছে অন্তত 82,000 মানুষ। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।